দীপের মহাব্রত পালন করার পরই ঝাঁপির জ্ঞান ফিরে আসে। আর ঝাঁপি জ্ঞান ফিরে যখন জানতে পারে তখন কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে দেখতে ডিবি ম্যাডাম এসে ঝাঁপির দায়িত্ব অন্য ডক্টরকে দিলেই তখনই দেখা যায় যে ডক্টর হালদার খুব চিন্তায় পড়ে যায় যে এই সব কিছু তাহলে আর ধরা পড়ে যাবে না তো। ইঞ্জেকশনটা দিইনি তাহলে বেঁচে গেছি, যদি ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওনারা আসতো তাহলে ফেঁসে যেতাম, তাহলে আর কিছু করার থাকতো না। তখনই ডিপি ম্যাডাম সবার দায়িত্ব দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই ডিপি ম্যাডামের ডক্টররা বলে যে আমাদেরকে বুঝিয়ে দেন, সব কিছু আমরা নিজেরাই করতে চাই। এরপরেই দেখা যায় ডক্টর বাইরে এসে ইনকাকে মেসেজ করে যে আমার হাতে আর কিচ্ছু নেই, কারণ এখানকার ডিবি ম্যাডাম এসে ঝাঁপির দায়িত্ব অন্য ডক্টরকে দিয়েছে। এখন আমি আর ঝাঁপি সরকারকে মারতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন, আমি এখন এসব কিছু আর করতে চাই না। তখনই দেখা যায় ইনকা এগুলো দেখে খুব রেগে যায় আর বলে এটা হতে পারে না, এত কিছু করেও আমি ঝাঁপিকে কিছু করতে পারবো না, তা হতে পারে না, আমি এভাবে হেরে যেতে পারি না। আর ঝাঁপি যদি একবার বেঁচে ঠিক হয়ে যায় তাহলে দীপকে আবার সত্যটা প্রমাণ করে দেবে, তাহলে আমি দীপের কাছাকাছি যেটুকু গিয়ে যেতে পেরেছি সেটুকু আর যেতে পারবো না। দীপ আমাকে আর সহ্যই করতে পারবে না, আমি এটা করতে পারবো না, কারণ আমাকে ওই পিনকোডটা লাগবেই। দীপের কাছাকাছি থেকে ওই পিনকোডটা আমাকে নিতেই হবে, তার জন্য যা যা করার দরকার তাই করতে হবে। অন্তত আমাকে হসপিটালে চলে যেতে হবে, আমি কাছ থেকে সব কিছু দেখব, কারণ আমি জানি ঝাঁপি সরকারকে কেউ বাঁচাতে পারবে না। এরপরে অন্যদিকে দেখা যায় ইনকা হসপিটালে চলে আসে, ওখানে রনি তো চলে আসে আর বলে এ দীপ কী হয়েছে রে ঝাঁপির, ঝাঁপি ঠিক আছে তো? তখনই ডক্টর চলে আসে আর দীপ ডক্টরকে বলে ডক্টর ঝাঁপির কী অবস্থা, কি হয়েছে, এখন কী করব? তখনই দেখা যায় ডক্টর বলে যে দীপবাবু আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী ঠিক আছে, কিন্তু আমি আপনাদের এখনও ভরসা দিতে পারছি না, একটু মনটাকে শক্ত করুন। আমার মনে হচ্ছে যে ওর সমস্যাটা বেশি হয়েছে। আসলে কি বলুন তো, আপনি যে মেডিসিনের কথা বলছেন সেই মেডিসিনটা খেয়ে তো এরকম কিছু হতে পারে না, আমি তো জানি। তখনই দেখা যায় যে দীপ বলে আমিও তো বুঝতে পারছি না, এই মেডিসিনটা আমার এক বন্ধু খেয়েছিল কিন্তু তার কিছু হয়নি, কিন্তু ওর এতটা রিয়াক্ট করলো কেন সেটাই তো বুঝতে পারছি না। তখনই ডক্টর বলে যে একজন আরেকজনের থেকে আলাদা, এই জন্য কোনো ওষুধ কাউকে ধরে কারোর ধরে না, এই জন্য বলুন তো। আর আমার মনে হচ্ছে কি বলুন তো দীপবাবু, যে আসলে যে ওষুধটা খেয়েছে আপনি যে কথাটা বলছেন সেটার সঙ্গে কোনো মিল নেই। আমার মনে হয় অন্য কোনো পাওয়ারের মেডিসিনটা ওর ফেটে গেছে, এই জন্য এমনটা হচ্ছে। তখনই দীপ বলে না না, আমি দেখেছি। তখনই দেখা যায় ডক্টর বলে তাহলে আটকাননি কেন? তখনই দীপ বলে আটকানোর সুযোগটাই পেয়ে উঠিনি, যখনই খেয়েছে তখনই তো মাথা ঘুরে পড়ে যে আর জ্ঞানটাই ফিরে আসেনি। তখনই দেখা যায় যে ডক্টর বলে আমাদের কিছু করার নেই, আসলে ওর সব কিছু ল্যাবে পরীক্ষা করতে দিয়েছি, যখন আসবে তখন বলতে পারবো যে আসলে সমস্যাটা কি হয়েছে, তাছাড়া আমি বলতে পারবো না। এরপরেই দেখা যায় ডক্টর চলে গেলে দীপ পুরোপুরি ভেঙে যায়। তখন ঠাকুরের কাছে গিয়ে ময়ূরক্ষী আর কল্পনা কান্না করতে থাকে। তখনই দেখা যায় যে ইনকা মনে মনে বলে কিচ্ছু করতে পারবে না, ঝাঁপি বাঁচতে পারবে না। দীপ তুমি ঝাঁপিকে হারিয়ে ফেলবে, ঝাঁপিকে আমি বাঁচতে দেব না। তখনই দেখা যায় যে সেখানে রনিত আসে আর বলে ইনকা আমাকে সত্য কথা বলো তো, তুমি এসব কিছু করনি তো, তুমি এই ঝাঁপির সব কিছুর জন্য দায়ী না তো? তখন ইনকা বলে না, আমি তো কিছু করিনি, তুমি তো খুব ভালো করেই জানো যে এই মেডিসিনটা আমি খাইনি, আমি না খাওয়াতে আমি অভিনয় করেছি, ও খেয়ে ওর এই অবস্থা হয়েছে। তুমি পাগল যে আমি এরকম মেডিসিন আমি খাবো? আর ওকে আমি কি খাইয়ে দিয়েছি নাকি, যে আমি বলেছি যে এটা খাও খাও? ওই তো সবার সামনে প্রমাণ করতে গিয়ে মেডিসিনটা খেয়ে ফেলেছে, এর জন্য তুমি আমাকে দায়ী করছো কেন? তখনই দেখা যায় রনিত বলে না আসলে ইনকা আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এতটা সমস্যা হবে বুঝতে পারছি না, যে ওই মেডিসিনটা খাওয়ার পর এতটা সমস্যা হতে পারে। তখনই দেখা যায় ইনকা বলে আরে থামো তো, যে যত পাপ করে তার পাপের শাস্তি এভাবেই পেতে হয়। ও আমার থেকে দীপকে কেড়ে নিতে চেয়েছিল না, এজন্য ঠাকুরই ওকে কেড়ে নিচ্ছে। এরপরে দেখা যায় রনিত বলে আচ্ছা ঠিক আছে, এখন এসব বিষয় নিয়ে কথা না বললেই কি নয়। তখনই দেখা যায় যে ময়ূরক্ষী আর কল্পনা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করতে করতে আর কান্না করতে করতে বলে যে যে করে হোক ঝাঁপিকে বাঁচিয়ে দাও ঠাকুর, ঝাঁপি ছাড়া আমরা বাঁচতে পারবো না, ঝাঁপি অনেক ভালো মেয়ে, ওকে এভাবে কষ্ট দিও না আর এভাবে নিয়ে যেতে পারো না। এরপরে দেখা যায় দীপ কান্না করতে করতে ঝাঁপিকে দেখতে ঝাঁপির ওটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে ঝাঁপি তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেবো না, তুই আমাকে যেভাবে বাঁচিয়েছিস আমিও তোকে ঠিক সেভাবে বাঁচিয়ে উঠাবো, তুই এভাবে কষ্ট পাচ্ছিস এটা দেখে একদম
ভাল লাগছে না, তুই একটু উঠে পড় না ঝাঁপি, তুই উঠে আমার সঙ্গে ঝগড়া কর, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। তুই এভাবে শুয়ে থাকতে পারিস না ঝাঁপি, তোর কিচ্ছু হবে না, আমি তোকে কিচ্ছু হতে দেবো না, আমি আছি, তোর দীপ আছে, আমি তোকে ঠিক ভালো করে ফেলবো। তুই একবার তাকা ঝাঁপি, একবার তাকা, আমাকে ডাক, তুই এভাবে শুয়ে থাকতে পারিস না, তুই এটা কেন করলি? তোকে আমি বললাম ও যে মেডিসিনটা খাস না, কিন্তু তুই আমার একটা কথাও কেন শুনলি না বলতো? এরপরই দেখা যায় দীপ আস্তে আস্তে ওখান থেকে বাইরে আসে আর দেখে যে কল্পনা আর ময়ূরক্ষী ঠাকুরের সামনে প্রার্থনা করছে। এটা দেখে দীপও এগিয়ে আসে আর ঠাকুরের কাছে হাত জোড় করে বলে, ঠাকুর তুমি ঝাঁপিকে ঠিক করে দাও, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু ঝাঁপিকে আর কষ্ট দিও না, তুমি ঝাঁপিকে সুস্থ করে দাও, আমি ঝাঁপিকে ছাড়া থাকতে পারবো না, মেয়েটা কি দোষ করেছে, মেয়েটাকে তুমি ভালো করে দাও। এসব কিছু দেখে ইনকা হাসতে থাকে যে আর বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না দীপ, তুমি ঝাঁপিকে হারালে, ঝাঁপি আর ঠিক হবে না, আমি ওকে বাঁচতেই দেবো না, যতই ডক্টর হালদার ওকে না মারতে চাক, কিন্তু ও মরবেই, আমি জানি ওকে মরতেই হবে, ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চেয়েছিল না, এখন দেখো ওর কি অবস্থা করেছি আমি, ও আর সুস্থ হয়ে উঠবে না। এরপরেই দেখা যায় যখন দীপ প্রার্থনা করতে থাকে তখনই হঠাৎ করে একটি লোক চলে আসে আর বলে, এই যে ছেলে, তুমি কান্না করছো কেন, এত মন ভরে ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকছো কেন, তোমার কি কারোর কিছু হয়েছে? তখনই দীপ বলে, হ্যাঁ আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রী বাঁচবে কি না জানি না, এই জন্যই ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি। তখনই লোকটি বলে যে, আমি একটা কথা বলি বাবা, তাহলে এই কথাটি শোনো। তখনই দীপ বলে, কি কথা বলবেন বলুন। এসব কিছু দেখে ইনকা খুব রেগে যায় আর বলে, এটা দীপ কি বলছে, দীপের স্ত্রীর হিসেবে মর্যাদা দিচ্ছে ঝাঁপিকে? এরপরই দেখা যায় যে দীপ বলে, আপনি কি যেন বলছিলেন বলুন তো? তখনই দেখা যায় যে লোকটি বলে যে, বরতলির বৃত্ত বাবার মন্দির আছে, ওখানে গিয়ে ভক্তি ভরে পুজো করলে বাবা শুনতে পায় আর বাবা তার জন্য তাকে ফলও দেয়, এজন্য বলছি তুমি ওখানে চলে যাও, ওই মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দাও, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ওখানকার মন্দিরটা খুব জাগ্রত, যে যা মানত করে, যা আশা করে সেটাই পূরণ হয়ে যায়। তুমি যাও বাবা, আমার মন বলছে ওখানে গেলেই তুমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারবে, তুমি যাও, আমার কথা শোনো। তখনই দীপ বলে, হ্যাঁ আমাকে ওখানে যেতেই হবে, আমাকে ঝাঁপিকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমি সব কিছু করবো, আমি এভাবে হেরে যেতে পারবো না ঝাঁপি, তোর কিচ্ছু হবে না, তুই আমার জন্য তো কত কিছু করেছিস, আমি কি তোর জন্য এতটুকু করতে পারবো না? করতে হবে আমাকে, তোকে বাঁচাতে গেলে আমাকে এটুকু করতেই হবে, তোকে কিচ্ছু হতে দেবো না আমি। এরপরে দেখা যায় যে দীপ ময়ূরক কল্পনাকে নিয়ে মন্দিরে চলে যায়, সাথে আবার ইনকাও চলে আসে। এরপরে দেখা যায় যে তখনই দীপ ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে বলে যে, আমি এখন কি করব, আমি পুজো দিতে চাই। তখনই ঠাকুরমশাই বলে, এখানে পুজো দিতে এসেছো বাবা, কার জন্য দিবে? তখনই দেখা যায় যে দীপ বলে যে, আসলে আমার খুব পরিচিত একজনকে দেব, খুব কাছের একজন মানুষের জন্য দেব, সে মৃত্যুশয্যায় আছে, এই জন্য আমি এখানে এসেছি পুজো দেওয়ার জন্য, যাতে আমার সেই প্রিয় মানুষটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি এটা সহ্য করতে পারছি না। বাবা তুমি আমার প্রিয় মানুষটাকে ভালো করে দাও, আমি ঝাঁপির এই কষ্টটা দেখতে পাচ্ছি না। এসব কিছু দেখে ময়ূরী বলে যে, এটা তাহলে ঠিক হবে, দীপ ঝাঁপিকে ঠিক ফিরে আনতে পারবে। দীপ কত মন ভরে ঠাকুরকে ডাকছে ঝাঁপিকে সুস্থ করার জন্য, ঠিক ঝাঁপি সুস্থ হয়ে যাবে, সুস্থ হতেই হবে। এরপর ঠাকুরমশাই বলে যে, আচ্ছা তুমি তো জানো এই মন্দিরটা খুব জাগ্রত, কিন্তু এই মন্দিরে ঠাকুরকে ডাকতে গেলে যদি কারোর প্রাণ বাঁচাতে হয় তাহলে এখানে ব্রত পালন করতে হয়, তুমি কি সেটা পারবে বাবা? তখনই দীপ বলে, সেটা কি রকম? তখনই দেখা যায় যে ঠাকুরমশাই বলে, এখানে ব্রতটা খুব কষ্ট হবে। তখনই দেখা যায় যে দীপ বলে, সেটা বলুন কি ব্রত করতে হবে? তখন ঠাকুরমশাই বলে, এখানে পরিষ্কার কাপড় পরে এখানে ওই সামনে যে গঙ্গা জলটা দেখতে পাচ্ছ, সেই গঙ্গা থেকে গঙ্গার জল তুলে নিয়ে আসতে হবে 108 বার, আর এই ঠাকুরের মাথায় ঢালতে হবে, তাহলেই তোমার পুজোটা সম্পূর্ণ হবে। আর একটা কথা, যে যখন ওই জলটা নিয়ে আসবে তখন এই ঠাকুরের জপ করতে করতে নিয়ে আসতে হবে, মাঝখানে কিন্তু থেমে যাওয়া চলবে না, বা কারোর সঙ্গে কথা বলাও চলবে না, আবার কিছু খেতেও পারবে না, পুরোপুরি উপোস রেখেই এই ব্রতটা পালন করতে হবে। তখনই দেখা যায় যে দীপ বলে, হ্যাঁ আমি রাজি, আমি দীপ ঝাঁপির জন্য এটুকু করতেই পারি। তখনই দেখা যায় যে ইনকা বলে, দীপ পাগল হয়ে গেছো, এটা করতে পারো না, এটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে, এরকমটা করো না। তখনই দেখা যায় যে দীপ বলে, আমাকে করতেই হবে, আমি এটা করবই। তখনই ময়ূরক্ষী বলে, এই যে ইনকা, তোমাকে এত কথা বলতে কে বলেছে? যেটা ঝাঁপি জন্য দীপ করছে করতে দাও না। এরপরে দেখা যায় যে দীপ গঙ্গা জলে চলে যায় আর সব
কাজও শুরু করে দেয়, ব্রতর কাজও শুরু করে দেয়। তখন সবাই দীপকে আটকাতে গেলে দীপ কারোর কথা না শুনে সে গঙ্গায় নেমে পড়ে জল তোলার জন্য। মিত্র বাবার জব করতে করতে গঙ্গা জলে চলে যায়, গঙ্গা জল থেকে জল তুলে আবার চলে আসে ঠাকুর মন্দিরে। তখন মন্দিরে এসে ঠাকুরের মাথায় জল ঢালে। এরকম করতে করতে ও যখন 50 বার পার করে ফেলে তখন আস্তে আস্তে ঝাঁপির জ্ঞান ফিরতে থাকে, ঝাঁপির সেন্স আসতে থাকে। এটা দেখে ডক্টরও অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি কি করে মেয়েটা সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে দীপ তার ব্রতর কাজ শুরু করে দিয়েছে। তার কাজের মাঝখানে এসে দীপ অনেক অসুস্থ হয়ে পড়ে যে দীপ এটা পারবে কিনা। তখনই দেখা যায় যে ইনকা মনে মনে বলে যে দীপ এত কষ্ট করে এই পুজোটা করছে, এই ব্রতটা পালন করছে, দীপের জন্য আবার ঝাঁপি সুস্থ হয়ে যাবে না তো? আমার এমন লাগছে কেন, দীপ এটা কেন করছে? ও তো অসুস্থ হয়ে যাবে। ও কেন বোঝার চেষ্টা করছে না যে এটা ওর জন্য কতটা ক্ষতিকারক? ও তারপরেও এরকম করে সব কিছু করছে কেন? আমি ওকে কি করে আটকাবো? ওকে তো আটকাতে হবে। যদি ওর এই পুজোর কারণে ঝাঁপি সেরে ওঠে, ঠিক হয়ে যায়, না না, এটা হতে দেওয়া যাবে না, ওকে থামিয়ে দিতে হবে। তখনই দেখা যায় যে রনিত বলে, আমার আমার মনে হচ্ছে যে দীপ সত্যি সত্যিই ঝাঁপিকে ভালোবেসে ফেলেছে। ঝাঁপির জন্য দীপ এতটা কষ্ট করছে কেন? দীপ তাহলে আমাকে মিথ্যা কথা বলেছিল যে ঝাঁপিকে সে ভালোবাসে না, ইনকাকে ভালোবাসে। এখন তো মনে হচ্ছে যে ঝাঁপিকেই ভালোবাসে। একজনকে ভালো না বাসলে এতটা কষ্ট করা যায় না, এত এত কষ্ট করে এই ব্রতটা পালন করতো না। অন্যদিকে দেখা যায় আস্তে আস্তে ঝাঁপির উন্নতি হতে থাকে। তখন দেখা যায় যে মাঝপথে এসে দীপ অনেক অসুস্থ হয়ে পড়ে, সে আর আর পারছিলই না। কিন্তু কিছুতেই দীপ থেমে থাকেনি, দীপের মতো করেই কাজ চালিয়ে গেছে। এরপরেই দেখা যায় যখন পুজোটা শেষ হয়ে যায় তখন ঝাঁপির জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরে যখন দীপকে দেখতে পায় যে ওই অবস্থায়, তখন ঝাঁপি বলে যে তোমার এই অবস্থায় কেন, তুমি এই পোশাকে কেন? তখনই দীপ বলে যে এমনিতেই, কিছু না। তখনই ময়ূরক্ষী বলে, ঝাঁপি কী হয়েছে বলতো? আজকে তোর বাঁচানোর জন্য দীপ অনেক বড় ব্রত পালন করেছে, অনেক কষ্ট করেছে রে তোকে বাঁচানোর জন্য। তখনই দেখা যায় ঝাঁপি বলে, সত্যি তুমি আমার জন্য এত কষ্ট করে কেন করতে গেলে বলো? আমি মরে গেলে তোমার কি ছিল? তোমার তো কোনো আসে যায় না। তখনই দেখা যায় দীপ বলে, একদম চুপ ঝাঁপি, এর কথা মুখে একবারও আনবি না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।